হুড়কারও উপস্থিত টের পেয়ে পিছনে ঘুরতেই হুড়কে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিল। হুড় একতলা ছাদ থেকে পড়ে যেতে লাগলো, কিন্তু হাত বাড়িয়ে দিল সেই মানুষটির দিকে। মানুষটিও হুড়ের হাতের ইশারায় ছাদ থেকে লাফ দিল। দুজনে গিয়ে পড়লো সুইমিং পুলের পানিতে। নীল হুড়ের গলায় এক হাত রেখে অন্য হাত কোমরে রেখে হুড়কে কাছে টেনে তাদের মাঝের দ্রুত ইতি টানলো। নীল নিজের ঠোঁটের ভাঁজে হুড়ের ঠোঁট জোড়াকে নিজের অংশ হিসেবে দখল করে নিল। তাদের উত্তপ্ত শরীর ঠান্ডা পানির স্পর্শে ভিজে হিম হয়ে গেল। দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দুজনেই ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো। নীল হুড়ের ঠোঁট জোড়া ছেড়ে দিল। দুজনেই পানির উপরে মাথা বের করে ফেললো। নীল হুড়ের হাত ধরে দুজনের সাঁতরাতে লাগলো। পাড়ে এসে দুজনেই থামলো। নীল হুড়ের কোমর ধরে উপরে বসালো। হুড়ের কোমরের সাইড করে বলল, নীল, কেমন লাগলো পাখি? ওয়াটার রোমান্স, আই নো ইউ লাইক ইট। হুড় জোরে জোরে শ্বাস টানছে। হুড় নীলের শার্টের কলার চেপে ধরলো। হুড়, পাগল নাকি আপনি? এভাবে কেউ কাউকে একতলা ছাদ থেকে ধাক্কা মারে? এখনো আমার বুক ধপক করছে। নীল, তাই? নীল হুড়ের বুকে মাথা রাখলো। নীল, নীল, নীলার্দ, আমি তো শুধু এই তিনটে শব্দই শুনতে পাচ্ছি। হুড়ের বুকের ধকপকানি আরো বেড়ে গেল। এতটাই জোরে আওয়াজ হচ্ছে যেটা নিস্তব্ধ রাতের আঁধারে ঢোল পিটানো বাজানোর মতো শব্দ উঠে গেল। নীল হাসলো। নীল, তোর হৃৎপিণ্ডের প্রতিটা ধপকানি তো আমার নাম উচ্চারণ করে বারবার প্রতিধ্বনিত হয়। হুড় নীলের দিকে তাকালো। সে চোখে ফুটে উঠল একরাশ আকুতি, অভিমান, অভিযোগ। নীল হুড়ের গলা নাক ঘষতে ঘষতে আলতো নেশা গলায় বলল, নীল, খুব হট লাগছে আজ তোকে। এতটা হট তোকে টাওয়ার ড্যান্সের সময়ও লাগেনি। মুহূর্তে হুড়ের মুখটা রাগে রূপান্তরিত হলো। নীলকে ধাক্কা দিল পানিতে। হুড়, দূরে থাকুন, আপনার মতিগতি ভালো না। নীল হাসলো আবারও, মন মাতানো মিষ্টি হাসি। নীল, এটা তো আর তোর বাপের আমার কাছে বিয়ে দেওয়ার আগে চিন্তা করা দরকার ছিল। বউকে যদি শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করতাম, তাহলে তোকে না, বাজার থেকে একটা পুতুলকে কিনে এনে বিয়ে করে সাজিয়ে রাখতাম। নীল হুড়কে কোলে তুলে নিল। নীল, মনে রাখিস, নিজের অধিকারকে নিজের আয়ত্তে আনতে না জানতে তুই নারী ন। হুড়, নামান আমায়। লাগবে না আমার তোমার হেল্পের চোটে এখনো আমার বুক ভয়ে ধকপক করছে। নীল হুড়ের কোমরটা আর একটু জোরে চেপে ধরলো। নীল পাখি, ভয় আর উত্তেজনার আরেক নামই হলো তোর জীবনের নীলার্দ সরকার। হুড় ড্রেস চেঞ্জ করে গরম কফি বানিয়ে খাচ্ছে। হুড় কফির মগে চুমুক দিল। হুড়, কি ইটিস পিটিস লোক! ও ভাবে আমায় একতলা থেকে ধাক্কা মারলো। ভাগ্যিস অমন লাফালাফি করার অভ্যেস আছে, না হলে তো আজ ওই এক লাফে স্বর্গে চলে যেতাম। আবার বলে ওয়াটার রোমান্স, কেমন লেগেছে? শালা হারামি, মাঝে মাঝে মনটায় চায় তোর টেস্টিতে এক লাথি দিয়ে সব ইটিস পিটিস বন্ধ করে দেই। পরের দিন হুড়ের জ্বর বেড়ে গেল। জ্বরের একমাত্র কারণ যেহেতু নীল, তাই হুড়ের জ্বর যত বাড়তে লাগলো ততটাই হুড়ের নীল নামক শব্দটা মনে জবে গেল। হুড়ের মনে হচ্ছে এই তাপমাত্রাটাও নীলের। হুড় মনে হচ্ছে এই শীতের জ্বালার তাপ কোনোটাই আমার না, সবটুকু আপনার। হুড় নিজের মনে বকবক করতে করতে অজ্ঞান হয়ে গেল। নীলাশা, হুড়, এখন তোর কেমন লাগছে? কথা বলছিস না কেন হুড়? নীলাশা ভয়ে ভয়ে হুড়ের কপালে হাত রাখলো। হুড়কে ঝাঁপিয়ে বুঝলো হুড় তার জ্ঞানে নেই।
নীলাশা, ও লামিম ভাই, নীল ভাই, কাকি, মা, তোমরা কোথায়? এখানে আসো। হুর নিজের সেন্সে নেই। সকলে রুমে আসলো। হুরের এই অবস্থা দেখে সবাই চিন্তায় পড়ে গেল। লামহা কান্নাকাটি জুড়ে দিল। নীল রুমে আসলো অসুস্থ শরীরে। হুরের এই অবস্থা দেখে তার পাগল প্রায় অবস্থা। নীল অসুস্থ শরীরে হুরকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। হুরকে ভর্তি করা হলো। নীলের অবস্থাও আরো খারাপ হলো। হসপিটালে গিয়ে নীলকেও ভর্তি দেওয়া হলো। শত চেষ্টার পরও তাকে অন্য কেবিনে শিফট করানো গেল না। তার কথা হলো সে তার পাখিকে ছেড়ে অন্য কোথাও যাবে না। তাদের একই কেবিনে রাখা হলো, পাশাপাশি দুটো বেডে। তবে নিরাপত্তার দিক থেকে কড়া সতেশন নাহিদ সরকার আর হায়দার সরকার, তাই তারা দুই ভাই সারা রাত পাহারায় থাকলো। তাদের এই অবস্থার কারণে এনগেজমেন্ট ডেট আরো পিছলো। হুর আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলতেই তার প্রথম নজর হলো নীল। হুর মনে করার চেষ্টা করলো তার সাথে কি হয়েছে। তখনই মা লামহা আর নীলাশার কান্নায় মনোযোগ কারলো হুরের। লামা হুরের কপালে চুমু খেলো। লামহা, হুর মা, আমার এখন কেমন লাগছে? মাকে বললাম। হিমো কান্না কান্না অবস্থা। নার্স, আপনারা এখন বের হন। রোগীর 2 দিন পর এইমাত্র জ্ঞান ফিরলো। এখন তাকে কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। সকলে বাহিরে গেল। রুহানি, মা, হুরের জ্ঞান ফিরেছে। চারুলতা, আল্লাহর অশেষ অশেষ রহমত। রুহানি, আমার নাতি নাতনিদের নিয়ে বাড়ি ফিরো। এখন রুমের ভিতর শুধু নীল আর হুর। হুর, এখন শান্তি হয়েছে তোমার? নীল, একদমই নয়। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে মেয়ে ওয়াটার রোমান্সি 2 দিন অজ্ঞান, তার সাথে বেড রোমান্সে। হুর, চুপ থাকো। তুমি না তোমার হবু বউ তুবার কথা ভাবো? নীল, ভাবছি তো। ওকে নিয়ে ভাবা ছাড়া আপাতত কোনো রাস্তা দেখছি না। হুর রেগে গেল। ফল কাটার ছুরিটা হাতে নিয়ে নীলের দিকে এগোতেই দরজা খোলার আওয়াজে হুর সেদিকে তাকালো। তুবা, হুর ননদিনী এখন কেমন আছে? আর হাতে ছুরি। হুর, বরাবরের মতোই খুব ভালো। আসলে ফল কাটার জন্য ছুরিটা হাতে নেওয়া। তুবা হুরের হাত থেকে ছুরিটা নিল। তুবা, আমি হেল্প করে দিচ্ছি। ও নীল বেবি, এখন কেমন আছো? নীল, ভালো। তুবা নীলের কপালে হাত রেখে জ্বর মাপলো। তুবা নীলের দিকে ড্যাব করে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। নীল চোখ বন্ধ করে শুয়ে আছে। হুর ওদের এই অবস্থায় দেখে বিছানার চাদর চেপে ধরলো। আজই ওদের ছেড়ে দেওয়া হবে। হুর শুয়ে আছে। হায়দার সরকার আসলো। মেয়ের জ্ঞান ফিরছে শুনে হায়দার সরকার হুরের কপালে হাত রাখলো। হুর আস্তে আস্তে চোখ খুললো। হায়দার, এখন কেমন আছিস আম্মা? হুরের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। হুর, ভালো। হুর উল্টো দিকে ফিরে গেল। হুরের এরম ব্যবহারে তার মনে কিছু চলতে শুরু করলো। সে বেরিয়ে গেল। নীলের ঘুমন্ত মুখের দিকে একবার তাকিয়ে কেটে গেল মাঝে 7 দিন। আজ নীল আর তুবার এনগেজমেন্ট ডেট। সরকার বাড়িতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। খন্দকার বাড়ির সকলেই উপস্থিত। তাকরিম খন্দকার কমল সরকারের সাথে কথা বলছে। কেটে গেল আরো বেশ কিছুটা সময়। বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত। নীল আর তুবা সোফায় বসে আছে। নাহিদ, তাকরিম, আপনার অনুমতি থাকলে অনুষ্ঠান শুরু করা যাক। তাকরিম, হ্যাঁ, সময় বেশ গড়িয়েছে, রাত 10টা বেজে গেছে। নীল অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে, তার কোনো হেলদুল নেই। আর তুবা তো মহা খুশি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। এক পর্যায়ে নীলকে তুবাকে আংটি পরানোর জন্য বলা হলো। নীল আংটি হাতে নিয়ে তুবার দিকে এগোতেই থেমে গেল হুরের কথায়। হুর সিঁড়ি বেয়ে নামছে। সকলের দৃষ্টি তার দিকে। হুর, নীল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, চলে এসো। অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি এখন হুরের দিকে। হুরের মতো
সহজ সাদাসিধে মেয়ের এমন কথায় উপস্থিত সকলে চাহনি এমন যান তারা সাপে ছাড়াই মহাকাশে পৌঁছে গেছে। কিন্তু নীল, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। উপস্থিত সকলের মাঝে গুঞ্জন শুরু হলো, তুবা, এইসব কোন ধরনের কথাবার্তা? হুর, নীল ভাই থেকে সোজা নীল। আর তোমার ঘুম পেলে তুমি গিয়ে ঘুমাও। তুমি কি বাচ্চা বুঝতে পারছো না? এখানে আমাদের এনগেজমেন্ট চলছে। নীল হুরের কাছে যেতে লাগলো। তুবা নীলের হাত ধরে ফেললো। তুবা, নীল তুমি কোথায় যাচ্ছ? নীল, বউ ডাকলে যেতে হয়। নীল বাচ্চাদের মতো ফেস করে বলল। তুবা, নীল তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বউ মানে? তাহলে আমি কে? নীল, সেটা নাহিদ সরকার, হায়দার সরকারকে জিজ্ঞেস করো। নীল ঝটকা দিয়ে তুবার হাত ছাড়িয়ে নিল। উফ, আমি একটা বিবাহিত পুরুষ, আমার সাথে এমন কুত্তা জড়াজড়ি করো কেন? দূরে থাকবে আমার থেকে। নীল হুরকে কোলে তুলে নিল। হুরকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পিছন ফিরে তাকালো। নীল, মিস্টার নাহিদ সরকার, হায়দার সরকার, আপনারা আজ হেরে গিয়েছেন। আমার চ্যালেঞ্জ আমি রেখেছি, মনে রাখবেন। হুর শুধুমাত্র নীলের হুর পাখি। নীল হুরকে নিয়ে তার রুমে চলে গেল। হুরকে সোফায় বসিয়ে নীল হাঁটু মুড়ে বসলো হুরের সামনে। নীল হুরকে জড়িয়ে ধরলো। নীল, হুর পাখি, তুই পেরেছিস, তুই পেরেছিস এই নীলাদ্র সরকারকে কেড়ে নিতে। শুধু তাই নয়, আজ তুই স্বইচ্ছে আমাকে বেছে নিয়েছিস। আর তাই আজ থেকে তুই চাইলেও আমার বাঁধন থেকে মুক্ত হতে পারবি না। যত চেষ্টা করবি ততই দ্বিগুণভাবে জড়িয়ে যাবি। নীল কথাগুলো দৃষ্টভাবে মুখে শক্ত ভাব এনে বলল, বেইমানি আমার একদম পোষায় না হুর পাখি। কখনো আমার সাথে বেইমানি করো না। নীল আলতো আদর মিশিয়ে বলল। নীল হুরের কপালে চুমু খেলো। হুর, কিন্তু নীল ভাই, তুমি তো জানো আমার আজকের পদক্ষেপ তোমার আমার কার জন্যই সহজ হবে না। নীল হুরের ঠোঁটে হাত রাখলো। নীল, হুশ, এইসব ভাবা তোর কাজ নয়। তোর একটাই কাজ, ব্যাস, আমায় ভালোবাসবি আর আমি তোকে অনেক অনেক আদর দিব। হুরের মুখটা নববধূর মতো লজ্জায় রাঙা হলো। নীল হাঁটু মোড়া অবস্থায় হুরকে জড়িয়ে ধরলো। অন্যদিকে তাকরিম, মিস্টার নাহিদ সরকার, আপনার এত বড় সাহস কিভাবে হয় আমার মেয়েকে ঠকানোর, এভাবে আমাকে অপমান করার? আপনি আজ যে কাজটা করলেন এর ফলাফল ভয়ঙ্কর হবে। সরকার বাড়ির প্রতিটা সদস্যর জীবন আমি তছনছ করে দিব। হায়দার, আপনি শান্ত হন, আমরা বসে কথা বলি। তাকরিম জুতা মেরে আবার গুরুদান করছেন। বসে কথা বলবো, এটা একটা নিউজ হবে। তরিক খন্দকার একমাত্র মেয়েকে এনগেজমেন্টের সময় ভরা সবাই রিজেক্ট করে চাচাতো বোনের কাছে চলে গেল নীলাদ্র সরকার। নাহিদ, আমি আন্তর্জাতিকভাবে ক্ষমা চাইছি। আপনার মেয়ের জীবন নষ্ট করা বা আপনার সম্মানে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না তাকরিম। তবে আপনার বা আমার সম্মান কোনোটাই কিন্তু এখনো হাতে বাহিরে যায়নি। আমি আপনার মেয়েকে আমার ছেলে রক্তিমের জন্য চাইছি। তাকরিম, বিয়েটা কি আপনি ছেলেখেলা পেয়েছেন নাকি? এটার আমার মেয়ের জীবনের সিনেমা নয়। আজ থেকে আপনার সাথে আমার সকল সম্পর্কই এখানেই শেষ। আজ থেকে আমি আর আপনাদের সাথে কোনো কাজ করব না। তাকরিম, চল মা, এদের আমি দেখে নিব। তুবা, না বাবা, আমি রক্তিমকে বিয়ে করব, আর সেটা আজই। কাজী ডাকো। তাকরিম, মা, একবার ভেবে দেখ, আমি এই প্রতারক ফ্যামিলির থেকে অনেক ভালো একটা ছেলে তোর জন্য নিয়ে আসবো। তুবা, না বাবা, আমি রক্তিমকে বিয়ে করব, আর সেটা আজই। রক্তিম, বাবা আমার তোমার সাথে কিছু কথা আছে। নাহিদ, বিয়েটা আগে শেষ হোক, তারপর। রক্তিম, বাবা অসহায় গলায়। রাত 2টা। নীল আর হুর দুজনে শুয়ে আছে একই বেডে, পাশাপাশি কাছাকাছি দুজনে। নীল, কি হলো, এখনো ঘুমাচ্ছিস না কেন? হুর, দুষ্টমি করতে ইচ্ছা করছে তাই।
হুর আস্তে আস্তে বিড়বিড় করে কথাটা বলল। হুর আস্তে কথাটা বলল, নীল স্পষ্ট শুনছে। নীল এতক্ষণ সোজা হয়ে শুয়েছিল, হুরের সাথে কথাও বলছিল না, কিন্তু হুরের উস্কানো কথায় 29 বছরের যুবকের মনে তীব্র প্রভাব ফেলল, যা তার হৃদয়কে তোলপাড় করে দিল। নীল হুরের উপর উঠল, কিন্তু হুরের সাথে তার শরীর 2 ইঞ্চি কমে লাগালো না। নীল নিজের শরীরের উপর ভর দিয়ে আছে। নীলের নীলচে কালো চোখে ফুটে উঠল অস্থিরতা, শ্বাসও হালকা ভারী। নীল তার নীলচে কালো চোখ জোড়া দিয়ে হুরকে পরখ করে নিল। নীল পাখি, তুই এখনো অনেক ছোট, আমার যাতনা সইতে পারবে না। নীলের এতটা কাছে আসায় হুরের হৃৎপিণ্ড লাফাতে লাগলো। হুরের মনটা অনুভূতিতে তীব্র ইচ্ছাতে দোলাতে লাগলো। হুর নীলের নীলচে কালো চোখে তাকিয়ে শিউরে উঠল। এই অশান্ত চোখ তার হৃদয়ে ভয়ে আবেশ তৈরি করলো। নীলের শরীরে ডাক পারফিউমের হুর ঢোক গিল, কিন্তু হুরকে ছোটবেলায় হুরের ভীষণ রাগ হলো। হুর গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরলো। হুর, আমি এতটাও ছোট নয়, আমার 20 চলে। নীল, তো ম্যাম কি এখন আমার কাছে কিছু ব্যক্তিগত সময়ের আবদার জানাচ্ছেন? হুরের মুখ লজ্জায় রক্ত জবার মতো লাল হয়ে উঠল। হুর আমতা আমতা করে বলল, হুর মানে কি? নেশালো গলায় বলল নীল। আদর, তোমার কি আদরের তেষ্টা পেয়েছে পাখি? হুর নীলের কথা শুনে লজ্জায় মুখ ঢেকে নেয়। তার 2 হাত দিয়ে, নীল, আমার আর জ্বালাস না পাখি, এতে নিজেরই বিপদ ডেকে আনছিস। আমি তোর প্রতি বড্ড বেশি আসক্ত। এই আসক্তি 1-2 ঘন্টা শেষ হবার নয়। বি অ্যালার্ট, তৈরি হয়ে এসো। নীল হুরের নাকের সাথে নাক ঘষে দিল। নীল, নষ্টামি চিন্তা না করে ঘুমিয়ে পড়, নাকি এখন ঘুম পাড়ানি গান গাইতে হবে? হুর, আমি মোটো ছোট বাচ্চা হয় যে আমায় ঘুম পাড়ানি গান শুনে ঘুমাতে হবে? হুর মেকি রাগ দেখিয়ে বলল। নীল, ওলে বাবালে, আমার বউটা অনেক বলো তল এনেছে। নীল বাচ্চাদের মতো করে বলল। হুর উল্টো দিক ফিরে ঘুমিয়ে পড়ল। রাতটা কেটে যাচ্ছে, তবে আজকের রাতটা বিশেষ হয়ে থাকবে। আজ রাতে হুর ও নীল তাদের পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে এক হলো। তুবা তার জেদকে ঠিক রাখতে বিনা পরিকল্পনায় রক্তিমকে বিয়ে করে নিল। আজ আরও একটা মিষ্টি ভোরের সূচনা। আজকের আবহাওয়া যেন বিশেষ কিছুর বার্তা বহন। সত্যি বলতে এমন কিছু না, আমরা মানুষরা যখন যেমন চাই তখন আমরা আমাদের চারিপাশের পরিবেশকেও সেভাবে সাজিয়ে নেই। হুর মোর্চামুর্চি করে আস্তে আস্তে অলসিতে চোখ খুলল। চোখ খুলতেই হুর অবাক হলো নীলকে দেখে। নীল ক্লান্ত চোখে হুরের দিকে তাকিয়ে আছে। হুর, জিন মানব নাকি? এভাবে হুটহাট আমার রুমে চলে আসো? একটা মেয়ের রুমে এভাবে হুটহাট চলে আসতে লজ্জা করে? নীল, ওইসব চাপাতির লজ্জা শরম আমাদের ছেলেদের নেই। তার বাস্তব প্রয়োগ আপনি হবেন মিসেস হুরজান। নীল গালে জিভটা ঠেলে বাঁকা হেসে বলল, নীল, তো যাই হোক, আপনার ভান্ডারের তো লজ্জা শরমের অভাব নেই, তো আপনি এখানে কি করেন? নীলের কথায় হুরের এখন জ্ঞান ফিরল। নিজেকে নীলের রুমে দেখে তার রাতের সব কথা মাথায় ভিত করলো। নিজের ভুল ও মনের জন্য হুরের ভীষণ লজ্জা অনুভব হলো। তার সাথে নীলের কাল রাত থেকে তুমি আপনি ডাকাটা হুরের জন্য অস্বস্তি অনুভূতি হচ্ছে, তবে ভীষণ ভালো লাগছে। নীল, তো আপনাকে কি এখন কোলে করে ফ্রেশ হতে নিয়ে যেতে হবে? হুর, না, তার প্রয়োজন নেই। হুর ব্যাপারটা থেকে বাঁচার একটা ছল পেল। হুর তড়িঘড়ি করে চলে গেল। নীল, ভীষণ ঘুম পাচ্ছে। মেয়েটাকে সারা রাত দেখার লোভে এখন আমার মাথা হ্যাং হয়ে ভো ভো করছে।
নীল ঘুমিয়ে গেল। নাস্তার টেবিলে সকলে বসে নাস্তা করছে, হুর নামেনি। খিদে পেলেও তাই নীল নিজেই চলে আসলো নিজে হুরের জন্য খাবার আনতে। নীল, কাকি, হুরের খিদে পেয়েছে, খাবার রেডি করো। লামহা খাবার রেডি করলো না, নীলের সাথে কথাও বললো না। নীলের মা রুহানিও নীলের সাথে কথা বলছে না, সকলে তাকে ইগনোর করছে। নীল, ওকে আমি নিজে রেডি করে নিচ্ছি। তখনই নীলের ছোট কাকি খাবারের ট্রে এগিয়ে দিল নীলের দিকে, তবে সেও কথা বলল না। নীল তাদের দুজনের খাবার ট্রে নিয়ে উপরে যাচ্ছে, তখনই চোখ পড়ে তুবার দিকে। তুবার নিচে নামছিল। নীল, বেহাইয়া মেয়ে, তুই এখনো এখানে কি কর? রক্তিম এভাবে তুবার সাথে কথা বলবে? ভাইয়া, বিয়েটা যেভাবেই হোক, তুবা এখন আমার ওয়াইফ। নীল রক্তিমের কথায় কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো। নীল তো নিশ্চয়ই নিজের মান সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতামহ এর সাথে তোকে বিয়ে দিয়ে দিয়েছে। রক্তিম চুপ। নীল, তুই এতে খুশি তো? রক্তিম এবারও চুপ। নীলের খাবারের ট্রে নিয়ে চলে গেল। সকালের আলো ফোটা সত্ত্বেও চারিদিকে অন্ধকারে ছেয়ে আছে। আলো রোশনি যেন এখনো প্রবেশের নিষেধ, এই বার্তা জানান দিচ্ছে। চারদিকে ব্যবসা, গা গুলানো দুর্গন্ধ। এই গন্ধে পেটে নারী বুড়ি বের হওয়ার উপক্রম। গা ছমছমে এই বাড়িটা এক ভয়ের রাজ্যকে জানান দিচ্ছে। এরই মাঝে শুরু হলো এক যন্ত্রণাদায়ক গণবিদারী চিৎকার। একজন লোক মাটিতে দেয়ালের সাথে ঠেস দিয়ে প্রাণহীন অবস্থায় বসে আছে। তার হাতের 3টি নখ এইমাত্র কাটা হয়েছে ব্লেড দিয়ে। নখের অংশগুলো আলাদা হয়ে হাতের সামনে পড়ে আছে। লোকটির সারা শরীরে ক্ষতের দাগ, এক চোখ বেয়ে তরল তাজা রক্ত বের হয়ে আসছে। লোকটি তবুও সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির নিকট প্রাণদানের আকুতি করছে। ব্যথাতুর গলা, আমায় মারবেন না দাদা ভাই, আমি আর কখনো আপনার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না। ব্যক্তিটি এবার উন্মাদের মতো হেসে উঠল, যেন অসহায় লোকটির অসহায়তা ভরা আকুতির জন্য এত আয়োজন। লোকটি কাঠের চেয়ারে এক পা তুলে দাঁড়িয়ে আছে, গায়ের রং তামাটে, চোখের মণি বাদামি। তার ওই চোখের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকানোর সাহস হয় না, কারণ তার চোখে একরাশ ভয় আর নিকৃষ্টতা খেলা করছে। ঠোঁট জোড়া কালশিটে দাগ পড়ে গেছে, কপালে ডান পাশের ভ্রুর নিচে কাটা দাগ। তার বডি গঠন পারফেক্ট, তামাতে হলো দেখতে বেশ। হাতে পিস্তল, জান দেওয়া নেওয়ার খেলায় আমি বরাবরই পাকা। বাইনচো, তোর কলিজায় এত সাহস কয় থেকে আসলো? তুই আমার লাগে খেলতে চাস? লোকটি ভারী গলায় শান্তভাবে বলল। তারপর লোকটার কলিজা বরাবর পরপর 2টি গুলি মারলো। লোকটি মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, তবুও সে হার মানতে চাইছে না, সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাইছে না। তাই নিবু নিবু চোখে আবারও উচ্চারণ করলো, দাদা ভাই। লোকটি এবার নিষ্ঠুর হাসলো। আমি মাফিয়া কিং রণবীর রণব, বেইমানির অপর নামই আমি। আমাকে বিশ্বাস করা আর মারা খাওয়া দুটোই এক, তবে সেই একই সিনেমা যখন কেউ আমার সাথে করে, তখন সেটার উপহার হিসেবে তাকে আমি দেই বিনা রকেটে চাঁদে যাওয়ার টিকিট। তার পাশে দাঁড়ানো মাহিত স্বভাববশত বলল, ভাই ঠিক ঠিক রণব, জীবনে একটা জিনিসই আমার মরণ, আগুন। আগুনের স্পর্শে জ্বলে পুড়ে ছারখার হয়ে নিঃশেষ এক কণার অংশ হলেও আমি তার আবার আগমন চাই। নীলের রুমে হুর থাকায় নীলাশা আর কলিও হুরের সাথে দেখা করতে চলে এসেছে, যদিও বাড়ির আর কেউই এখন পর্যন্ত হুরের কাছে আসেনি। লামিমও একবারের জন্য বোনের কাছে আসেনি। তাদের আড্ডার মাঝে কোথা থেকে যেন তুবা চলে আসলো। তুবা, সকলে ঘুম থেকে উঠে কি করো? হুর, গোসল করি। হুরের উত্তর তুবার গায়ে কাটার মতো বিঁধল।
তুবা, অসভ্য মেয়ে, আমি তোকে বলছি, ঘুমালে ঘুম থেকে উঠে কি এমন রাজকার্য করিস যে রান্নাঘরে যেতে পারিস না? আজ তো আমার এই বাড়িতে প্রথম দিন, তবুও আমি নিজের দায়িত্ব পালন করেছি। আমি তো সেটাই বললাম ছোট, যা সকলে ঘুম থেকে উঠে গোসল করি। বিলিন মি, আমার চুল এখনো ভিজা। তুবার আগে রুম থেকে চলে গেল। নীলাশা হাসলো আর কলি হাসার মতো কোনো কারণ খুঁজে পেল না। নীলাশা, তুই জানিস তুবা ভাবি এমন, তোকেও এখন এমন কথাবার্তা বলতে হবে? হুর বলতে হবে। নীলাশা ইদারিং বোকা। খুব সাহস হয়েছে, লজ্জায় শরম তো কমছেই, সাথে খুব পাকা পাকা কথা বলছিস। বলি কারা শিখিয়ে দিয়ে যায় এগুলো? তোকে যে পড়ার মানুষ গুলো এসে এগুলো শিখাই, তারাই শিখিয়ে দিয়ে গেছে। এবার নীলাশা, আর কলি তিনজনই হাসতে লাগলো। নীল রুমে আসলো। হুরকে মনটা কিছুটা ফুরফুরে হতে দেখে নীলের আত্মাটাও যেন শীতল হতে লাগলো। নীল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। নীল, তোরা দেখছি আড্ডা মহল খুলে নিয়েছিস। এটা আমার রুম, কোনো সভাকক্ষ নয়। বেরো এখান থেকে। নীলাশা, বেরোবো না, কি করবি? এটা শুধু তোর রুম না, হুরেরও রুম। নীল, তেমন কিছু না, তোকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নিচে ফেলে দিব। এখন বল তুই কি করবি? নীলাশা, আমি এক্ষুনি বিষয়টা মাকে বলছি, দাঁড়া, দেখাচ্ছি মজা। ও মা গো, তোমার ছেলে আমায় মেরে কানের পট্টি লাল করে দিয়েছে। এই বলে নীলাশা চলে গেল, সাথে কলিও। ছোট বোনটার এমন কাণ্ডে নীলের ঠোঁটে হাসি ফুটে উঠল। হুড়ো চলে যেতে লাগলো পিছু পিছু। নীল আটকে দিল। নীল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাম? হুড়ের মুখটা লজ্জায় লাল হয়ে আসে। বিষয়টা নীল আন্দাজ করতে পেরে আর একটু উস্কো দিল। নীল, ম্যাম, আপনার কি আজ আবার ওয়াটার রোমান্স পাচ্ছে? আপনি চাইলে আমি আবার পুনরাবৃত্তি করতে পারি। বাজে লোক, যেতে দিন আমায়। নীল তার হাত সরিয়ে নিল দেয়াল থেকে। নীল, ওকে ওকে বলে নীল হুরকে কোলে তুলে নিয়ে দরজা আটকে দিল। আরে আরে, কি করছেন? নীল হুরকে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে নিল। পানির ফোঁটায় ফোঁটায় তাদের পুরো শরীর ভিজে দিল। নীল হুরকে সোজা করে দাঁড় করালো। হুরের পরনে সাদা শার্ট ও হলুদ রাঙা শার্ট। পানির স্পর্শে শরীরের ভাঁজে ভাঁজে লেপ্টে গেল শরীরের অংশ দৃশ্যমান। ভেজা শরীরের বুকের অংশে ব্ল্যাক ইনারটা এর স্পর্শ এক আকর্ষণ। নীল হুরের গড়ার দিকে বাঁধা চুলগুলো নীল ছেড়ে দিল। চুলগুলো ছাড়তেই কোমর পর্যন্ত চুলগুলো ছেয়ে গেল। নীলের দিকে তাকিয়ে তার দৃষ্টি বুঝতে পারল নীলের শরীরের সাদা শার্ট ও পানিতে লেপ্টে গেছে। এতে তার জিম করা সিক্স প্যাক গুলো দৃশ্যমান, যা চোখ এড়ার মতো নয়। কমলা ঠোঁট জোড়া পানির স্পর্শে আরো গাঢ় হতে লাগলো। নীলের নীলচে কালো চোখে আকর্ষণ আর নির্লজ্জ চাহনি স্পষ্ট খেলা করছে। তার চুলগুলো সামনে আনলো। হুরের গোলাপি ঠোঁট জোড়া হিমে কাঁপছে। নীল অবাধ্য হাতে হুরের শার্টের বোতাম খুলতে লাগলো। নীলের হাত ধরে ফেললো। কি করছেন এসব? আমার ভয় লাগছে। নীল, পুষ্পাকি, আমার সামনে তোর এসব পড়ার দরকার নেই। তুই চাইলে রুমের ভিতর কিছু না পড়েও থাকতে। নীলের এমন নীলাজ্জ কথায় হুরের অন্তরাত্মা কেঁপে উঠল। নীল হুরের শার্টটা ছুঁড়ে ফেলে দিল। এখন হুরের পরনে শুধু শার্ট আর ইনার। নীল পাখি, আমার না খুব গরম লাগছে। নীল হুরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হুরের মুখের থুতনি যান নীল চুষে নিচ্ছে। হুরের কানের লতিতে নীল আলতো চুমু স্পর্শ দিচ্ছে। নীল হুরের শার্ট খামচে ধরছে। নীলের অবাধ্য হাত হুরের শরীরে খেলা করছে।
নীল হুরকে খাটে বসিয়ে হুরের চুল মুছে দিতে লাগলো। আর হুর আপেল খাচ্ছে। হুর নীলের দিকে এগিয়ে দিল। নীল হুরের হাত ধরে আপেলে কামড় বসালো। তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসলো। নীল গিয়ে দরজা খুললো। নীল, তুমি এখানে? তুবা, হ্যাঁ নীল, এই নাও তোমার জন্য কফি। কফিটা খেয়ে জানাও কেমন হয়েছে। হুর তুবার হাত থেকে কফিটা নিয়ে নিল। হুর মুখটা বিকৃত করে বলল, হুর, ইয়াক, খুব বাজে হয়েছে। তুবা, হুর কপিটা তোমার জন্য ছিল না, আর আমি তোমার মন্তব্য জানতে চাইনি। নীল, আমি আবার বানিয়ে নিয়ে আসবো। নীল, তার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি বরং রক্তিমের খেয়াল রাখো। তুবা খেয়াল করলো দুজনের চুল ভেজা। তুবা, তোমরা দুজন একসাথে শাওয়ার নিয়েছো? নীলের হুরের কাঁধে হাত রাখলো। নীল, তুবা, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তাই বলে তোমায় আমি ছাড় দিব না। নিজের লিমিটে থাকো। নীল হুরের দরজা অফ করে দিল। তুবা বন্ধ দরজার দিকে তাকিয়ে ফুঁসতে থাকলো। তুবা পিছন ফিরে যাওয়ার সময় দেখলো রক্তিম খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। তুবা ঢোক গিলল, সাথে খানিকটা লজ্জিত হলো। তুবা রক্তিমের সাইড করে চলে গেল। সন্ধ্যা 5টা, হুর ছাদে যাচ্ছে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাটা উপভোগ করতে। হঠাৎ কেউ তার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল।